সুপ্রিম কোর্ট একটি রায় প্রদান করেছে আমাদের রাজ্যের। দর্শক, আজ শুভেন্দু অধিকারীর শাস্তি হওয়ার পর পশ্চিমবঙ্গের জনতা শুভেন্দু অধিকারীর গাড়ি বহরে আক্রমণ করে এবং শুভেন্দু অধিকারীর খারাপ অবস্থা হয়। এদিকে আজ পশ্চিমবঙ্গের হাইকোর্টে শুভেন্দু অধিকারীর ভয়াবহ শাস্তি হয়। শুভেন্দু অধিকারী মুসলিম এবং হিন্দুদের উপর অত্যাচার করার অপরাধে আন্তর্জাতিক চাপ শুভেন্দু এবং নরেন্দ্র মোদীর উপর। মহেশতলা রবীন্দ্রনগরের হিন্দু মহিলারা এবার একজোট হয়ে শুভেন্দু অধিকারীকে মন্দিরে উঠতে দিলেন না। চরম অপমানিত হয়ে মন্দির থেকে বেরিয়ে আসলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সুধীর বাবু জেলের চোর, সুধীর বাবু জেলের চোর। ওনাকে মারবো বলে উনি আমাদের 100 দিনের টাকা আটকেছে, আমাদের আবাস যোজনার টাকা দেবে, মিথ্যাবাদী চোর। গোরক্ষকের নামে শুধু মুসলিম, দলিত, আদিবাসীদের বেছে বেছে মানে খুন করবে। এর করতেই হবে, কারণ ভীষণ ইন্টারেস্টিং এবং রুদ্ধতার বৈঠক হয়েছে। কিন্তু যে প্রশ্নটা নিয়ে আমি সুজয়ের কাছে যাব, সুজয়, তৃণমূল কংগ্রেসের সেলিব্রিটি সাংসদরা কোথায়? সায়নী ঘোষ কোথায়? জুন মালিয়া তিনি বলছেন আমি ব্যস্ত রয়েছি। भारतीय जनता पार्टी से मैं सुबोध कुमार आज इस्तीफा दे रहा हूँ। जानते हैं क्यों? এবং কিভাবে আন্তর্জাতিক শক্তিরা ভারতের বিপক্ষে চক্রান্ত করছে, দিনের পর দিন ভারতকে আন্তর্জাতিক স্তরে ছোট করার চেষ্টা করছে, ভারতের প্রভাব এবং প্রতিপত্তিকে নিয়ে রীতিমতো আতঙ্কিত, ভীত, ভয় পাচ্ছে। আজকে এই ঘটনা, এই ভিডিও। অবশেষে এবার তুপের মুখে পড়েছে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী জনগণের বিরুদ্ধে অনেক স্বৈরাচারী করছিল। হিন্দু, মুসলিম সবাই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেঁপেছে এবং শুভেন্দু অধিকারীর হাইকোর্টের মধ্যে শাস্তি হয়। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতির গোপনে এবং প্রকাশ্যে অসংখ্য ঘটনা ঘটতেছে এবং রাজপথে তুলপার পরিস্থিতি, শুভেন্দু অধিকারীর খারাপ অবস্থা, এই নিয়ে নরেন্দ্র মোদী বিপদে পড়ে। সবকিছুই দেখানোর চেষ্টা করব এই একটি ভিডিওর মাধ্যমে। মহেশতলা রবীন্দ্রনগরের হিন্দু মহিলারা এবার একজোট হয়ে শুভেন্দু অধিকারীকে মন্দিরে উঠতে দিলেন না। চরম অপমানিত হয়ে মন্দির থেকে বেরিয়ে আসলেন শুভেন্দু অধিকারী। ওনাকে মারবো বলে উনি আমাদের 100 দিনের টাকা আটকেছে, আমাদের আবাস যোজনার টাকা দেবে, মিথ্যাবাদী চোর। দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী গাড়ি যাচ্ছে এবং তার মধ্যে কিন্তু এখানে স্লোগান করা হচ্ছে। শুভেন্দু অধিকারী গাড়ি যাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু এখানে স্লোগানও করা হচ্ছে। চোর 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 চোর। শুভেন্দু অধিকারী সুধীর বাবু জেলের চোর, সুধীর বাবু জেলের চোর। ঠিক এভাবেই পশ্চিমবাংলার বিজেপির ভণ্ড নেতা শুভেন্দু অধিকারীকে মন্দির থেকে বের করে দিলেন খোদ হিন্দু মহিলারা। এক পর্যায়ে হিন্দু মহিলাদের তাড়া খেয়ে দৌড়ে পালাতে বাধ্য হন শুভেন্দু অধিকারী। এর আগে মন্দিরে প্রবেশের সময় থেকেই তারা স্পষ্ট জানিয়ে দেন এই বিতর্কিত নেতাকে কোনোভাবেই পবিত্র মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হবে না। শুভেন্দুর আগমনে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় হিন্দু মহিলারা। তারা চরম অপমান ও তিরস্কারের মাধ্যমে বুঝিয়ে দেন এই রাজ্যে ধর্মের নামে রাজনীতি আর বরদাস্ত করা হবে না। এই ঘটনায় প্রমাণিত হয় পশ্চিম বাংলার প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ বাঙালিরা শুভেন্দু অধিকারীর হিন্দুত্ববাদী রাজনীতিকে ঘৃণা করেন। এখন হিন্দু হিন্দু ভাই ভাই বলতে বলতে কখন যে বাংলার মাটিতে এই যে যাদের চাকরিটা গেল, শুভেন্দু অধিকারী যাদের টাকা নিয়েছিল, তাদের মধ্যে কি কেউ হিন্দু ছিলেন না? ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের দেশ। ওনার যদি আলাদা করে কোনো একটি ধর্মের মানে রিপ্রেজেন্টেশন হতে হয়, ভারতবর্ষের বাইরে চলে যেতে পারে, কোনো সমস্যা নেই। জনগণের এই প্রতিক্রিয়া কেবল একটি মুহূর্ত নয়, এটি একটি প্রবণতা, একটি আন্দোলনের সূচনা। নেতাকে একদিন ঘাট ধাক্কা দিয়ে পুলিশ লাগিয়ে অপদস্থ করে দল থেকে বের করে দেওয়া হয়েছিল। আজ সেই নেতাই বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রাজনৈতিক অক্সিজেন দেওয়ার প্রস্তাব দিচ্ছেন। শুনতে অবাক লাগলেও পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মুহূর্তে ঠিক এটাই ঘটছে। যে ঘটনাকে শুরুতে শুধুমাত্র একজন বিক্ষুব্ধ নেতার আবেগপ্রবণ মন্তব্য হিসেবে দেখা হয়েছিল, এখন সেটাই রাজ্য রাজনীতির সবচেয়ে বড় কৌশলগত সংকট হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে পর্দার আড়ালে কি চলছে? হুমায়ুন কবির হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের জেতা আসন ছেড়ে দেওয়ার প্রস্তাব কেন দিচ্ছেন? এর পেছনে কি শুধুই পুরনো নেত্রীর প্রতি সম্মান, নাকি সদ্য ভাগ হওয়া তৃণমূল কংগ্রেসের ভেতরকার সমীকরণ উল্টে দেওয়ার কোনো ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট? আর এখান থেকেই শুরু হচ্ছে আসল আলোচনা। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিস্থিতি এখন সম্পূর্ণ ভিন্ন। 200 এর বেশি আসন নিয়ে মুখ্যমন্ত্রী পদে বসেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার বাইরে। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়েছেন সদ্য গঠিত আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা এবং জড়ো আসনের বিধায়ক হুমায়ুন কবির। হুমায়ুন কবির সরাসরি ঘোষণা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন তিনি বিধানসভায় আসতে চান, তবে হুমায়ুন তার নিজের জেতা রেজিনগর আসনটি ছেড়ে দিতে রাজি। শুধু আসন ছাড়া নয়, নিজের দায়িত্বে প্রচার করে মমতাকে জিতিয়ে বিধানসভায় নিয়ে আসারও গ্যারান্টি দিচ্ছেন তিনি। কিন্তু এখানেই বিষয়টা আরো জটিল হয়ে যায়। যে মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুনের ছেলেকে থানায় তুলে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ, যার নির্দেশে হুমায়ুনের স্ত্রীর নামে এফআইআর হয়েছিল, সেই মমতার প্রতি হঠাৎ এত দরদ কেন? আন্তর্জাতিক বা জাতীয় রাজনৈতিক বিশ্লেষকরা যদি এই
চালটিকে বিশ্লেষণ করেন তবে পরিষ্কার বোঝা যাবে হুমায়ুনের এই প্রস্তাব আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কোনো দয়া নয়, বরং এটি সদ্য তৃণমূল ভেঙে বেরিয়ে যাওয়া রথব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের বিরুদ্ধে এক মারাত্মক রাজনৈতিক বাউন্সার। হুমায়ুনের হিসাবটা খুব পরিষ্কার। এই মুহূর্তে রথব্রতর সাথে প্রায় 60 জন বিধায়ক রয়েছেন যারা নিজেদের আসল তৃণমূল বা নয়া তৃণমূল বলে দাবি করেছেন এবং বিধানসভায় বিরোধী দলের মর্যাদা চাইছেন। হুমায়ুনের স্ট্র্যাটেজি হলো মমতা বন্দ্যোপাধ্যায় যদি রেজিনগর থেকে জিতে বিধানসভায় প্রবেশ করেন তবে ওই 60 জন বিধায়ক আর রথব্রতর সাথে থাকবেন না, তারা মুহূর্তের মধ্যে আবার মমতার ছায়াতলে ফিরে আসবেন। কারণ ওই বিধায়করা তৃণমূলের টিকিটে মমতার ছবি দেখিয়েই জিতেছিলেন, আর মমতা যদি ফিরে আসেন তবে স্পিকার বাধ্য হবেন তাকেই বিরোধী দলনেত্রীর মর্যাদা দিতে। অর্থাৎ এক ঢিলের দুই পাখি, একদিকে রথব্রতর রাজনৈতিক অস্তিত্ব সংকটে ফেলা, অন্যদিকে নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণকর্তা হিসেবে প্রতিষ্ঠা করা। কিন্তু এরপর সামনে আসে আরো গুরুত্বপূর্ণ তথ্য। তৃণমূল কংগ্রেসের মতো একটা বিশাল দল তাসের ঘরের মতো ভেঙে পড়লো কেন? হুমায়ুন কবির এর জন্য সরাসরি দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো প্রীতিকে। তার দাবি মমতা বন্দ্যোপাধ্যায় মহাভারতের অন্ধ ধৃতরাষ্ট্রের মতো আচরণ করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে আনতে গিয়ে তিনি দলের পোর খাওয়া সিনিয়র নেতাদের ছুড়ে ফেলেছেন। আখরুজ্জামান, জাবেদ খান, সাবিনা ইয়াসমিন বা শিউলি সাহার মতো নেতাদের মমতা নিজের কাছের মানুষ ভেবেছিলেন, কিন্তু সংকটের সময় তারাই সবার আগে দল ছেড়েছেন। হুমায়ুনের ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় 4তম মেয়াদে ক্ষমতায় থাকতে পারতেন, কিন্তু ভাইপোকে অঘোষিত নেতা বানাতে গিয়ে তিনি গোটা দলটাকে খাদের কিনারায় ঠেলে দিয়েছেন। আপনার কি মনে হয় এই তৃণমূলের এই ভাঙনের পেছনে শুধুমাত্র দলের অভ্যন্তরীণ কোন্দলই দায়ী, নাকি এর পেছনে অন্য কোনো বড় রাজনৈতিক শক্তির ইন্ধন ছিল? আর এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়। হুমায়ুন কবির যখন একদিকে মমতাকে বিধানসভায় আনার শখ করছেন, ঠিক তখনই তার উপর নেমে এসেছে আরেক আঘাত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক হঠাৎ করেই হুমায়ুনের Y+ ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে। গোরক্ষকের নামে শুধু মুসলিম, দলিত, আদিবাসী এদের বেছে বেছে মানে খুন করবে, এদের অধিকারটা কে দিয়েছে? বিষয়ে আমি একটা কথাই বলবো, এটা তো নতুন ঘটনা না। 2014-তে জবের থেকে ভারতবর্ষের মাটিতে মানে ক্ষমতায় এসেছেন ভারতীয় জনতা পার্টি, বিশেষ করে আমাদের মোদী সাহেব, তো তবে থেকে তো হিন্দু মুসলিম মন্দির মসজিদ, টুপি, লুঙ্গি, দাড়ি এগুলো তো অ্যাভেলেবেল হচ্ছে। সব থেকে একটা কষ্ট লাগছে কি, যে সাবির মল্লিক একটা সত্যিই একটা সে ইসলাম ধর্মের মায়ের সন্তান, সে মুসলিম ধর্মে গ্রহণ করেছিল, তার ধর্ম তার মুসলিম মানে ছিল, ইসলাম ধর্ম ছিল, সে একটা সাধারণ পরিবারের সন্তান ছিল। আজকে হরিয়ানাতে যেভাবে গোরক্ষকরা, আমি তো মনে করি যারা এই ধরনের গুন্ডাগিরি মানে করে সমাজের বুকে করে, তারা কখনো যেন কোনো ধর্মের হতে পারে না, কোনো জাতের হতে পারে না, তারা কখনো যেন কোনো মানুষ হতে পারে না। একটাই তাদের টাইটেল, কিন্তু আমি মনে করি, শুধু না আমরা মনে করি, অমানুষ। আজকে সাবির মল্লিককে খুন হতে হলো কেন? তাকে ডাইরেক্ট তাকে বলা হলো যে তুই তো মুসলিম, তুই তো বিপ খাস, তোর এটাই তোর অপরাধ, আর তোকে আমরা কোনো রকম এই মানে ভাবে এইখানে আমরা বিপ খেতে দেবো না। সব থেকে বড় কথা, আমরা তো স্বাধীন ভারতবর্ষের মাটিতে বাস করি। আমাদের স্বাধীন ভারতবর্ষের মাটিতে আমরা মাথা উঁচু করে বাঁচবো। আমরা কি খাবো, আমরা কি ড্রেস পরবো, পুরোটাই ডিপেন্ড করছে যার যার ব্যক্তিগত ব্যাপার। এখানে কে শিখিয়ে দেবে যে তুমি কি খাবে, তুমি কি খাবে না, তুমি কোন ড্রেস পরবে, কোন ড্রেস পরবে না, এইটা তো আমরা কখনো মেনে নিতে পারবো না। এছাড়া আর একটা ঘটনা দেখে সত্যি খুব কষ্ট লাগছে, আরিয়ান মিশ্রা, যে তাকেও কিন্তু খুন করেছে, গুলির উপর গুলি করাছে, সেটাও কিন্তু গোরক্ষক বাহিনী করেছে। তাকে খুন করার পরে গোরক্ষক বাহিনীদেরকে যখন অ্যারেস্ট করেছে, তখন তারা কি একটা মেসেজ দিয়েছে যে আরে বাবা, আমরা তো জানতামই না যে আরিয়ান মিশ্র সে আছে হিন্দু, আমরা তো জানতাম মুসলিম, হিন্দুও আমরা জানতাম না, আমরা ভুল করেছি তাকে খুন করে। তাহলে আমরা কোন ভারতবর্ষের মাটিতে বাস করছি, আমরা কোন দেশে আছি, আমরা কোন দেশের মাটিতে আমরা এইভাবে আমরা বাস করছি যে টাইটেল দেখে, পদবি দেখে, ধর্ম দেখে, জাত দেখে মানুষকে বিচার করা হচ্ছে, মানুষকে খুন করা হচ্ছে। আর সব থেকে বড় কথা কি, যে আজকে যে বা যারা এই ধরনের অত্যাচার করছে দিনের উপর দিন, তাদেরকে নিশ্চয়ই আমি মনে করি তাদের পেছনে শক্তিশালী বড় মহান মানুষের হাত আছে। কারণ কাউরির সহযোগিতা ছাড়া, কাউরির হাত ছাড়া, কাউরির ক্ষমতা ছাড়া এদের কিন্তু ক্ষমতা হয় না। গোরক্ষক, তাদেরকে আমি কিন্তু ইনসাল্ট আমরা করবো না, আমরা করতেও পারি না, কিন্তু গোরক্ষকের নামে তাদের কিন্তু অধিকার দেয়নি সংবিধান, তাদেরকে কিন্তু ভারতবর্ষ অধিকার দেয়নি। ভারতবর্ষের জনগণ কিন্তু কখনো মেনে নেবে না যে তারা গোরক্ষকের নামে শুধু মুসলিম, দলিত, আদিবাসী এদের বেছে বেছে মানে খুন করবে। এদের অধিকারটা কে দিয়েছে? আমি একটা কথাই বলবো, ভারতীয় জনতা পার্টির যেসব নেতা নেত্রী যারা বাংলার মাটিতে বড় বড় কথা বলছে, এই যে আরজি করের ঘটনা নিয়ে, যে আমরা কোন রাজ্যে বাস করছি, যে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গতে মহিলাদের সুরক্ষা নেই, আমাদের যে ডাক্তার বোনটা তিলোত্তমার জন্য যে বিচারটা হচ্ছে, আমরা চাইছি যে বিচারটা, আমি তাদেরকে বলতে চাই, আমি মনে করি যে ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রী, মন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টিকে যারা সাপোর্ট করে, তাদের অধিকার নেই এই আমাদের আরজিকার ঘটনাকে নিয়ে প্রতিবাদ করা। তাদের রাজ্যগুলোকে দেখুক, আজকে মুসলিম বলে সে রাস্তায় হাঁটতে পারবে না, মুসলিম বলে সে মাথা উঁচু করে কথা বলতে পারবে না, মুসলিম বলে নামাজ পড়তে পারবে না, মুসলিম বলে সে কোনো রকম ভাবে বন্ধু বান্ধবের সঙ্গে মিশতে পারবে না, মুসলিম বলে সে কোনো রকম তার কি কোনো অধিকার নেই?
যে ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন বৌদ্ধ অল কমিউনিটির মানুষ আমরা বাস করি, এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ দেশ। কিন্তু সেই দেশে এখন যা পরিস্থিতি, 2014 থেকেই এই ভ্যাকসিনটা দেওয়া হয়েছে। তবে আমি মনে করি যারা সুশীল সমাজের মানুষ, যারা শুভবুদ্ধি মানুষ, যারা সত্যি এই মাটিটাকে ভালোবাসে, তারা কখনোর জন্য হিন্দু মুসলিম এই ছোট জাত বড় জাত মন্দির মসজিদ এইগুলোকে ডিভাইডেড করে একদম পছন্দ করবেন বা করতে দেবে না। তো যাই হোক, আমি একটা কথাই বলতে চাই যে আজকে আমাদের মধ্যে আরিয়ান মিশ্র, সে ভাইটাকে আমরা হারিয়েছি, সাবির মল্লিক ভাইটাকে হারিয়েছি, মতি আলী দাদা ওনাকে আমরা হারিয়েছি। ওনাদের আত্মার শান্তি কামনা করি ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে একটাই দোয়া করি ওরা যেন জান্নাত পায়। আর যে বা যারা এই ধরনের ঘটনা করছে তাদেরকে আইনের আওতায় এনে তাদের টাইটেল না দেখে সঠিকভাবে বিচার করা হোক। কারণ ভারতের যে রুলস অফ ল আছে প্রত্যেকটা মানুষের জন্য সমান। একজন মন্ত্রীর জন্য যে রুলস, যে ল ভারতের, একটা ভিখারি যে রাস্তায় ভিক্ষা করে তার জন্য কিন্তু সে একই কিন্তু ল। তাই ধর্ম বর্ণ জাত পাত ছোট বড় এইসব না দেখে আসুন না আমরা সবাই একতা ঐকতায় সুন্দরভাবে আমরা চলি। দেশ চলে একটা পরিকাঠামোর উপরে। তুমি মুসলিম, তুমি হিন্দু, তুমি দলিত, তুমি আদিবাসী, তুমি ছোট জাত, তুমি বড় জাত, এটা বলার অধিকার কারা দিয়েছে এদেরকে? তার জন্য সকলের একতা ঐকতা হয়ে দেশটাকে যদি বাঁচাতে হয়, এই দেশটাকে যদি সত্যি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে শুভেন্দুর মতন বড় চোর পশ্চিমবঙ্গে কেউ নেই। ও চুরি করা জিতেছে, তাই কিনা পিতলের বাংলা করতে পারলো না, সোনার বাংলা তো দূরের কথা। যে দলের নেতাকর্মীরাই এখন নিজেদের দলনেতাকে প্রকাশ্যে চোর বলছেন, সেখানে বাকিদের আর কি বলার বাকি থাকে? পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মুহূর্তে যা ঘটছে সেটা সাধারণ কোনো রাজনৈতিক ঝড় না, এটা একটা দলের ভেতর থেকে ভেঙে পড়ার শব্দ। বিজেপির নিজের নেতা পদত্যাগ করছেন, নিজের কর্মীরা প্রকাশ্যে গোপন তথ্য ফাঁস করছেন, আর যে হিন্দু ভোট ব্যাংকে পুঁজি করে শুভেন্দু অধিকারী ক্ষমতার সিঁড়ি বানিয়েছিলেন, আজ সেই হিন্দুরাই তাকে প্রতারক বলে রাস্তায় নামছেন। আমার পকেটে যদি 20,000 টাকা নিয়ে রোজ ঘুরে ফুর্তি করতাম, আমি মোদিকে চাইতাম। যদি আমার কাছে নেই তো 1 টাকা, ওই জন্য আমি চাচ্ছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঠিক কি ঘটলো যে পরিস্থিতি এত দ্রুত এই জায়গায় এসে পৌঁছালো? আর এখান থেকে শুরু হচ্ছে আসল আলোচনা। নির্বাচনের আগে বিজেপির প্রচারের কেন্দ্রবিন্দু ছিল একটাই স্লোগান, লক্ষ্মীর ভান্ডারের দিন শেষ, এবার আসবে অন্নপূর্ণা ভান্ডার। তৃণমূলের লক্ষ্মীর ভান্ডারে যেখানে মাসে 1500 টাকা দেওয়া হয়, সেখানে শুভেন্দু অধিকারী গলা ফাটিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি এলে মহিলাদের অ্যাকাউন্টে মাসে 3000 টাকা পৌঁছে যাবে, কিচ্ছু করতে হবে না, ঘরে বসে পেয়ে যাবেন। এটাই ছিল ভোটের মূল মন্ত্র। কিন্তু নির্বাচনের পর বাস্তবতা এসে দাঁড়ালো সম্পূর্ণ উল্টো দিকে। যখন বাংলার গ্রামে গঞ্জে হিন্দু মা বোনেরা সেই 3000 টাকার আশায় লাইনে দাঁড়ালেন, তখন তাদের হাতে ধরিয়ে দেওয়া হলো 12 পাতার একটি ফর্ম, একটি বিশাল জটিল আমলাতান্ত্রিক দলিল, যা দেখে রীতিমতো মাথা ঘুরে যাচ্ছে সাধারণ মানুষের। আর এখানেই শুধু বিষয়টা প্রতিশ্রুতি ভঙ্গের সীমাবদ্ধ থাকছে না, এটা এখন একটা সম্পূর্ণ ভিন্ন প্রশ্ন তুলছে। মোদি ভোটের আগে ঝালমুড়ি এলাকায় ঝালমুড়িকে সেই ঝালমুড়ি আর পেটে লাথি মেরে তুলে দিল। এরকম আমাদের চাই না, সরকার চাই না। লক্ষ্মীর ভান্ডারের ফর্ম মাত্র 1 পাতা, অত্যন্ত সহজ, একজন স্বল্প শিক্ষিত মহিলাও সেটা পূরণ করতে পারেন। কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের এই 12 পাতার ফর্মে যা যা চাওয়া হচ্ছে তার তালিকা দেখলে যে কোনো সচেতন মানুষের ভ্রু কুঁচকে যাবে। আবেদনকারী মহিলার পূর্ণাঙ্গ আধার তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণী, ব্যাংকে কত টাকা জমা আছে তার পুঙ্খানুপুঙ্খ হিসাব, স্বামীর সম্পূর্ণ পরিচয়পত্র, সন্তানদের জন্ম সনদ, শিক্ষাগত যোগ্যতা, এমনকি নাতি নাতনি থাকলে তাদেরও তথ্য। অর্থাৎ গোটা পরিবারের 3 প্রজন্মের ব্যক্তিগত আর্থিক এবং বায়োমেট্রিক তথ্য একসাথে চাওয়া হচ্ছে মাত্র 3000 টাকার জন্য। এবার একটু থামুন, ভাবুন, মাত্র 3000 টাকার বিনিময়ে একজন মহিলা কেন তার গোটা পরিবারের এত গোপন ও সংবেদনশীল তথ্য কোনো রাজনৈতিক দলের হাতে তুলে দেবেন? বিশ্লেষকদের একটা বড় অংশ মনে করছেন, হ্যাঁ, এটা সুপরিকল্পিত। শুভেন্দু অধিকারী এবং তার দল খুব ভালো করেই জানেন যে বাংলার গ্রামাঞ্চলের অধিকাংশ মহিলা এত জটিল ফর্ম পূরণ করতে পারবেন না। ফর্ম পূরণ না হলে আবেদন হবে না, আবেদন না হলে টাকা দেওয়ার প্রশ্নই ওঠে না। অর্থাৎ একটা মাস্টার স্ট্রোক। প্রতিশ্রুতিও দেওয়া হলো, আবার কৌশলে টাকা দেওয়ার দায় থেকেও বেরিয়ে যাওয়া গেল। আপনার কি মনে হয়, এটা শুধু কাকতালীয় নাকি এটা শুরু থেকেই পরিকল্পিত? সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হলো এই ক্ষোভ আসছে বিজেপির নিজের ভোটারদের কাছ থেকে। যে হিন্দু মা বোনেরা পদ্ম ফুলে ভোট দিয়েছিলেন, আজ তারাই প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে বলছেন, আমরা মূর্খ, আমরা একটা অক্ষরও লিখতে জানি না। এই 12 পাতার ফর্ম কে পূরণ করবে? এর থেকে ওই 1500 টাকাই ভালো ছিল। এই একটা লাইনে পুরো রাজনৈতিক সমীকরণ পাল্টে যাওয়ার সংকেত আছে। কারণ এরা শুধু হতাশ না, এরা প্রতারিত বোধ করছেন। আর প্রতারিত ভোটার রাজনীতির সবচেয়ে বিপজ্জনক শক্তি। ভোটের আগে 3000 টাকার লোভ দেখিয়ে আসলে তাদের আত্মসম্মান নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে আরেকটা ঘটনা ঘটেছে, যেটা সাধারণ মানুষের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। কোনো আগাম নোটিশ ছাড়া, কোনো সতর্কবার্তা ছাড়া রাতের অন্ধকারে বুলডোজার চালিয়ে ফুটপাতের হকারদের দোকান গুড়িয়ে দেওয়া হলো। হাজার হাজার পরিবার যারা 30 বছর ধরে এই ছোট ছোট দোকানের উপর নির্ভর করে সংসার চালাতেন, এক রাতে তারা পথে বসলেন। দমদম থেকে শিয়ালদহ সর্বত্র একই চিত্র। ভাঙা দোকানের ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে কাঁদছেন বৃদ্ধ বাবা মা। অসুস্থ স্বজনদের ওষুধের খরচ, বাচ্চার স্কুলের মাইনে সব বন্ধ হয়ে গেছে এক মুহূর্তে।
এখানে একটা বিষয় লক্ষ্য করুন, ভোটের আগে এই একই হকারদের কাছে গিয়ে ঝালমুড়ি খেয়ে ফটো তুলেছিলেন নেতারা। সেই ঝালমুড়ি বিক্রেতার দোকানই এখন বুলডোজারের নিচে। একজন হকার প্রকাশ্যে বলছেন, আমার পকেটে যদি 20,000 টাকা থাকতো রোজ ঘুরে ফুর্তি করতাম, তাহলে মোদিকে চাইতাম, কিন্তু আমার কাছে 1 টাকাও নেই। 29,000 টাকার ভিক্ষা আমরা চাই না, আমরা শুধু দর্শক খেটে আপনারা খাওয়া। তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা শুভেন্দু অধিকারীর বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে গেছে। এই বিষয়গুলো দেখে এবং পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।